5 জেলায় সড়কে ঝরল একই পরিবারের 3 জন সহ 11 প্রাণ। জয়দেবপুরে 2 ট্রেনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত সব বগি সরেনি এখনো। তিমিশিয়া উপকূলে নিহত মাদারীপুরের 5 জনের শেষকৃত্য সম্পন্ন। রাজৈরের গ্রামের বাড়িতে শোকের মাতম। এইভাবে কেউ জানি লিবিয়া থেকে ইউরোপ ইটালি কোন রাষ্ট্রে না ঢুকে। এই চক্রটা সম্বন্ধে সরকারের কঠোর যদি একটা ব্যবস্থা নিত। বগুড়া সোনাতলা সারিয়াকান্দিতে এমপি পুত্র ভাইকে জেতাতে হুমকি ধামকির অভিযোগ। মামা ভাগ্নের দাপটে অসহায় 2 উপজেলার প্রতিদ্বন্দ্বীরা। ওনার বোন এমপি হওয়ার সুবাদে বিভিন্নভাবে ভয় ভীতির যে চালিয়ে যাচ্ছে। গোটা উপজেলা ঘুরে দেখেন যে তফসিল ঘোষণা হওয়ার আগ থেকে আজ পর্যন্ত এমপি সাহেব সোনাতলার কোনো গণপ্রোগ্রামে এসেছে কিনা। ময়মনসিংহের গ্রামাঞ্চলে ভয়াবহ লোডশেডিং, ব্যাহত জীবনযাত্রা, চাহিদার তুলনায় সরবরাহ কম বলছে বিদ্যুৎ বিভাগ। অন্ধকার বয়ে থাকি, নিজেই দেখি না, সারা পাখা নিয়ে বসে থাকতে হয়, বাচ্চা নিজেও ঘুমায় না, আমাদেরও ঘুমাইতে দেয় না। বিদ্যুতের অভাবে যে মানুষ কষ্ট করতেছে এটা সলভ করার জন্য আমাদের কর্মকর্তা কর্মচারী সবাই আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ 11 জন নিহত হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী 3 জন মারা গেছেন। নিহতরা হলেন আলমগীর হোসেন, তার ছেলে জহিরুল ইসলাম ও মামি রাহেলা বেগম। স্থানীয়রা জানায় মামিকে ডাক্তার দেখাতে প্রাইভেট কারে নিয়ে ঢাকায় যাচ্ছিল আলমগীর ও তার 2 ছেলে। পথে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে প্রাইভেট কারটি খাদে পড়ে গেলে ঘটে হতাহতের ঘটনা। নোয়াখালীর চন্দ্রগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। ভোরে গাজীপুরের শ্রীপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে 2 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন, আরও 16 শ্রমিক আহত হয়েছেন। পুলিশ জানায় পিকআপে মিক্সার মেশিন নিয়ে ঢালাইয়ের কাজে শ্রীপুর থেকে মাওনা যাচ্ছিলেন 18 নির্মাণ শ্রমিক। ভাংনাহাটি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে পিকআপকে ধাক্কা দেয় একটি ডাম্প ট্রাক, এতে উল্টে যায় পিকআপ। এছাড়া মাদারীপুরে ট্রাক ইজি বাইক মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আর বাগেরহাটে মারা গেছেন 1 জন। ছেলের মৃত্যুর 5 দিন পর মারা গেলেন বাবাও। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনোয়ারাপুর এলাকা জুড়ে শোক স্তব্ধ পরিবেশ। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া ছেলের কবরে বেড়া দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাদেক হোসেন ভূঁইয়া। আখাউড়ার আনোয়ারপুর এলাকা। 5 দিনের ব্যবধানে বাবা ছেলের মৃত্যুতে নির্বাক স্বজনরা, শোকস্তব্ধ গ্রামবাসীও। কলেজ পড়ুয়া ছোট ছেলে শাহাদাত আবদার ছিল মোটরসাইকেলের, শখ পূরণও করেছিলেন বাবা সাদেক হোসেন। 29 এপ্রিল ঘুরতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ হারায় সন্তান। গতকাল ছেলের কবরে বেড়া দিতে বাগানে বাঁশ কাটতে যান সাদেক। হঠাৎ সেখানে অসুস্থ হয়ে মারা যান তিনি। 5 দিন না পারি, 5 দিন আগে আমার বাচ্চাটা মারা গেছে। 5 দিন না পারি আগে আমার বড় ভাই মারা। তো আল্লাহ মাহবুদে ছেলের কবরের বেড়া দিতে গিয়া আমার সারা দুনিয়াতে আমি আর এই দুঃখ কেউ সহ্য করতে পারি না। আমরা কেরাম পারছি। সন্তানের লাশ বাবার কাঁধে, এর থেকে ওজন আর পৃথিবীর মধ্যে কোনো কিছু নাই। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করে। স্বজনরা বলছেন ছেলের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছিলেন বাবা। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে সাদেক হোসেন মারা গেছেন বলে ধারণা চিকিৎসকদের। গ্রাম জুড়ে নেমে এসেছে শোকাবহ পরিবেশ। ছেলের হয়তোবা এই জিনিসটা বলতে না পারার কারণে, স্ট্রোকজনিত কারণে আজকে দুপুর 12টা 30 মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছে। আসলে শোক আমরা কিভাবে সইব, প্রতিবেশী কিভাবে সইব, আসলে বলার ভাষার মতো নাই। ছেলের জন্য কবরস্থানে বেড়া দেওয়ার জন্য বাঁশ কাটতে গিয়েছিল। মনে মনে হয়তো সেই শোকটা সে সইতে পারে নাই, তার জন্য হঠাৎ সে স্ট্রোক হয়।
সাদেক হোসেনের 2 ছেলে ও 1 মেয়ে, বড় ছেলে সৌদি প্রবাসী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে 2 ট্রেনের সংঘর্ষের পর 8টি ক্ষতিগ্রস্ত বগি টঙ্গী স্টেশনে নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে ক্ষতিগ্রস্ত বগিগুলো সরাতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। বাকি বগিগুলো সরাতেও চলছে তৎপরতা। এখনও 1 লাইনেই ট্রেন চলাচল করছে। শুক্রবার সকালে স্টেশনে থেমে থাকা একটি তেলবাহী ট্রেনে ধাক্কা দেয় টাঙ্গাইল কমিটার। এতে লাইনচ্যুত হয় 2টি ট্রেনের ইঞ্জিন সহ 10টি বগি। তিউনিসিয়ায় নিহত 5 জনের দাফন সম্পন্ন হয়েছে গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈরে। গতকাল বিকেলে নেওয়া হয় কফিনবন্দি মরদেহগুলো। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। দাবি জানিয়েছেন দালালদের কঠোর শাস্তির। ভাগ্য বদলের যাত্রায় হয়েছেন লাশ। 2.5 মাস কফিনবন্দি ছিল 5 জনের মরদেহ। শুক্রবার নেওয়া হয় গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈরে। আহাজারি কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহতরা হলেন কোদালিয়া গ্রামের সজীব, সরমঙ্গল গ্রামের মামুন, সেনদিয়ার সজল, উত্তরপাড়ার নয়ন ও কেশরদিয়া এলাকার কাউসার। রাতেই 3 জনের দাফন ও 2 জনের শেষকৃত্য সম্পন্ন হয়। বিগত 2.5 মাস পূর্বে লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকা দুর্ঘটনায় মারা যায় এবং 2.5 মাস পরে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে তাদের নিজ খরচায় আজকে এই প্রত্যেকটি লাশ তার স্বজনদের কাছে বাংলাদেশে পৌঁছেছে। ভালো মনের মানুষ ছিল, খুব ভালো ছিল। ও আর কি খেলাধুলা নিয়ে বেশিরভাগ টাইম খেলাধুলা নিয়ে পার করতো। গরমের মধ্যে রাখে দিছিল, কোনো ফ্রিজে এসে রাখে নাই এবং পোস্টমর্টম আগেই করা ছিল। চলতি বছরের 14 জানুয়ারি দালালদের মাধ্যমে লিবিয়া যায় এসব যুবক। সাথে ছিল আরও কয়েকজন বাংলাদেশি। সেখান থেকে সমুদ্রপথে ইতালি যাওয়ার কথা ছিল। 14 ফেব্রুয়ারি ইঞ্জিন চালিত নৌকায় রওনা হয় তারা। তিউনিসিয়া উপকূলে নৌকায় আগুন ধরে প্রাণ হারায় বেশ কয়েকজন। তাদের মধ্যে 5 জন মাদারীপুরের আর 4 জন গোপালগঞ্জের। দালালের কাছে টাকা দিছি, ভাই গেছে, তারপর শিফে দিয়েছে, পরে খবর পাইলাম বাইরেই খবর। এইভাবে দালাল ধরে যাইয়া তারা অনেক কষ্ট ভোগ করে, এরকম লোক আছে তাগো আর মাংস আর কিছু থুয়ে দেয় নাই। এরকম যেন কারো মায়ের বুক খালি না হয় আর এরকম জানি বিপদে না পড়ে। দালাল চক্কর, এই চক্করটা সম্বন্ধে সরকারের কঠোর যদি একটা ব্যবস্থা নিত তাহলে এই রূপ মৃত্যু হবে সবারই। এরকম ভাই জানি আল্লাহ জানি কারণ মৃত্যু দেয়। এরপর মরদেহগুলো কফিনবন্দি করে রাখা হয় তিউনিসিয়ায়। সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে মরদেহগুলো আনা হয় ঢাকায়। জারিন অর্নি, যমুনা নিউজ। কথায় বলে মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। তবে বগুড়ার সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়ে মামা ভাগ্নেই আপদের কারণ হয়ে দাঁড়িয়েছেন এমন অভিযোগ এই 2 উপজেলার অন্য চেয়ারম্যান প্রার্থীদের। আর এই মামা ভাগ্নে হলেন স্থানীয় সংসদ সদস্য শাহদারা মান্নানের ছেলে এবং ছোট ভাই। ভাই ও ছেলেকে জেতাতে সংসদ সদস্যের দাপটে নির্বাচনী মাঠে টিকে থাকাই কঠিন বলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বগুড়ার সোনাতলা উপজেলায় চেয়ারম্যান পদে এবার 2 জন প্রার্থী। এর মধ্যে স্থানীয় সংসদ সদস্য শাহদারা মান্নানের ছোট ভাই লিটন আবারও হয়েছেন চেয়ারম্যান প্রার্থী। আরেকজন ভাইস চেয়ারম্যান জাকির হোসেন। জাকিরের অভিযোগ, এমপির সরাসরি প্রভাব থাকায় অনেকেই প্রার্থী হবার সাহস দেখাননি। ওনার বোন এমপি হওয়ার সুবাদে বিভিন্নভাবে ভয় ভীতির যে চালিয়ে যাচ্ছে। এমনকি বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বলা হচ্ছে, যদি তোমরা আমার পক্ষে যদি না আসো, আমাকে যদি ভোট না দাও, ভোটের পর দিন 9 তারিখে এমনকি 8 তারিখ রাতের বেলা তোমাদের বাড়িঘর পুড়ে দেওয়া হবে। জাকিরের অভিযোগ অস্বীকার করেছেন মিনহাতুজ্জামান লিটন। তার দাবি, হুমকি ধামকিতে নয়, গেল 5 বছরের উন্নয়নের ফলস্বরূপ তাকেই ভোট দেবেন ভোটাররা। আর সংসদ সদস্য কোনো প্রভাব ফেলছে না বলেও দাবি তার। আপনি গিয়ে গোটা উপজেলা ঘুরে দেখেন যে তফসিল ঘোষণা হওয়ার আগ থেকে আজ পর্যন্ত এমপি সাহেব সোনাতলার কোনো গণপ্রোগ্রামে এসেছে কিনা। এবার আসা যাক পাশের উপজেলা সারিয়াকান্দিতে। প্রথমবারের মতো এই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন এমপি পুত্র এবং মিনহাতুজ্জামান লিটনের ভাগ্নে সাখাওয়াত হোসেন সজল। সাংগঠনিকভাবে অনুরোধের পরও ছেলেকে নির্বাচন থেকে সরাননি এমপি শাহদারা মান্নান। চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টুর অভিযোগ, ছেলেকে জেতাতে নিয়মিত সারিয়াকান্দিতে অবস্থান করছেন এমপি শাহদারা মান্নান।
আজকেও এমপি সাহেব আমার যেন ভুল না হয়, আমি যতটুকু শুনেছি সারিয়াকান্দিতে আছে। উনি বিভিন্ন জায়গার থেকে নেতাকর্মী বলেন, প্রভাবশালী লোক বলেন, তাদেরকে ডেকে নিয়ে আসতেছে, ঘরের মধ্যে বসে থেকে বলতেছে তুমি আগামী 5 বছর আমি ক্ষমতায় আছি, যদি আমার কথা না শোনো তাহলে তোমার কোনো প্রকার সুযোগ তো পাবেই না, বরং তোমার অসুবিধা হবে। দলের নির্দেশনার পরও কেন প্রার্থী হয়েছেন এ বিষয়ে কথা বলেননি সাখাওয়াত হোসেন সজল। গণমাধ্যমকে সাড়া দেননি এমপি শাহাদারা মান্নানও। তবে জেলা আওয়ামী লীগ বলছে সজলকে ভোট থেকে সরাতে চেষ্টা করছে তারা। আমরা সবসময় এই কথা বলেছি, কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলা সকলেরই দরকার, উচিত, এবং আমরা যথার্থভাবেই তাদেরকে অনুরোধ করেছি যাতে তারা নির্বাচন থেকে সরে যায়। এই 2 উপজেলায় ভোট গ্রহণ 8 মে। চেয়ারম্যান পদে 2 উপজেলায় নির্বাচনে রয়েছেন 7 প্রার্থী। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানবো এবারে। কুমিল্লার নাঙ্গলকোট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, নির্বাচন তো ঘনিয়ে আসছে, প্রচারণা কতটা জমজমাট? দেবাশিস, আপনি জানেন যে প্রথম ধাপে কিন্তু কুমিল্লার 4টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এর মধ্যে 3টি উপজেলায় কিন্তু আসলে ভোটের যে শেষ মুহূর্তের প্রচারণা সেটি কিন্তু জমজমাট অবস্থানে রয়েছে। তো আমার সঙ্গে একজন প্রার্থী রয়েছেন যিনি কাপ পিরিজ প্রতীকে লড়াই করছেন। তার কাছে আমরা জানতে চাইব ভোটের মাঠের কি অবস্থা এখন পর্যন্ত, কি দেখছেন, কোনো ঝুঁকি আছে কিনা? ভোটের মাঠ অত্যন্ত ভালো আছে, জনগণ আমার সাথে ঐক্যবদ্ধ আছে। পাশাপাশি আমার 2 প্রার্থী, ওনাদের বক্তব্য হলো পরিবর্তন চায়। সেই সুবাদে নাঙ্গলকোটের জনগণ পরিবর্তনের পক্ষে আমাকে প্রার্থী দিয়েছে। সেই সুবাদে ভোটের মাঠ অত্যন্ত ভালো আছে। তবে ঝুঁকি অবশ্যই আছে, যেখানে আওয়ামী লীগের নেতা আছে সেখানে আমার ঝুঁকি আছে। সেই সুবাদে আমার নাঙ্গলকোট অনেক কেন্দ্র ঝুঁকি আছে। যদি শান্তিপূর্ণ নির্বাচন হয়, যেহেতু তাদের বক্তব্য পরিবর্তন, সেই পরিবর্তনে আমি 100% ইনশাল্লাহ বিজয় হওয়ার আশাবাদী। জি, ধন্যবাদ। শুনছিলেন, আসলে সবাই কিন্তু একই কথা বলছে যে তারা যদি সুষ্ঠু নির্বাচন হয়, সাধারণ মানুষ যাতে ভোট কেন্দ্রে যে তাদের সুষ্ঠু ভোট প্রয়োগ করতে পারেন, তবে তাদের স্বপক্ষে রায় নিয়ে আসতে পারবেন, এমনটাই কিন্তু আসলে সকল প্রার্থীর পক্ষ থেকেই বলা হচ্ছে। দেবাশিস, ধন্যবাদ খোকন যুক্ত হবার জন্য। গরম বাড়ার সাথে সাথে বেড়েছে বিদ্যুতের চাহিদা। সে তুলনায় সরবরাহ কম থাকায় বিপাকে ময়মনসিংহের সাধারণ মানুষ। আবার শহরের তুলনায় গ্রামে লোডশেডিংয়ের অবস্থা ভয়াবহ। বাধাগ্রস্ত হচ্ছে জীবনযাত্রা, কিন্তু কবে হবে সমস্যার সমাধান, এই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। আলোকোজ্জ্বল ময়মনসিংহ শহর সন্ধ্যা নামার সাথে সাথে আলোকিত হয়ে ওঠে বাহারি রঙের আলোয়। দিন দিনই বাড়ছে লোডশেডিংয়ের পরিমাণ। বর্তমানে শহরে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে তাতেই নাস্তে নাবুদ অবস্থা শহরে বসবাসকারী সাধারণ মানুষের। তাহলে গ্রামের কি অবস্থা? খেটে খাওয়া সাধারণ মানুষ বিদ্যুৎ বিভ্রাটে পড়ে কিভাবে দিন পার করছেন, চলুন দেখে আসি। দেখে মনে হয় নিশিরাত, কোথাও কেউ নেই। ক্যামেরার আলো জ্বালাতেই ভেসে ওঠে এমন চিত্র। বিদ্যুৎ নেই, তাই চরশিরতা এলাকায় গরম থেকে বাঁচতে গ্রামের রাস্তার পাশে বসে আছে বিভিন্ন বয়সের মানুষ। অন্ধকার বয়ে থাকি, নিজেই দেখি না, কাস্টমার হবে কই থেকে। রাত্রে ঘুমানো যায়, বিছানা চাদর ভিজে, পানি লাগে না। আমাদের এই পরিস্থিতি আছে। মা বাপ সারা যেরকম পোলা পান, আমরা বিদ্যুৎটা হয়ে আছে এরকম পোলা পানির মতন, যে কখন কুম্বা জায়গা হিসাব নাইকা, আবার কখন আইবো এটার হিসাব নাইকা। এবার গ্রামের রাস্তায় একটু ঘুরে আসা যাক। আছে বিদ্যুতের তার, খুঁটি ও সড়ক বাতিও। অভাব শুধু বিদ্যুতের। কখন আসবে বিদ্যুৎ? শহর এলাকা মহামারী সৃষ্টি হয়ে যায়, ফুলাফান আপনার বিদ্যুতের জন্য গরমে অতিষ্ঠ হয়ে যায়। মম শেষ হয়ে যায়, কিন্তু কারেন্ট আর খবর নাই। সারা রাত ঘুমাই, দিনও কাজ করি, কিন্তু সারা রাতই ঘুমাইতে পারি না কারেন্টের লেগে। এদিকে শিশুদের নিয়ে চরম বিপাকে গ্রামের নারীরা। বিদ্যুৎ না থাকায় গভীর রাতেও থাকতে হচ্ছে উঠানে, তাও মিলছে না প্রশান্তি। সারা পাখা নিয়ে বসে থাকতে হয়, বাচ্চা নিজেও ঘুমায় না, আমাদেরও ঘুমাইতে দেয় না, সব দিক দিয়ে অসুবিধা। বাচ্চা লইয়া বাইরে আইরি কারেন্টের লাগি, কারেন্ট তাহাই নিয়া। বিদ্যুৎ বিভাগ বলছে ময়মনসিংহ জোনের 6 জেলায় চাহিদা 1550 মেগাওয়াট। লোডশেডিংয়ের পাশাপাশি রয়েছে বিদ্যুৎ বিভ্রাটের যন্ত্রণাও। মানুষের যে এই মুহূর্তে যে দুর্দশা, বিদ্যুতের অভাবে যে মানুষ কষ্ট করতেছে, এটা সলভ করার জন্য আমাদের কর্মকর্তা কর্মচারী সবাই আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি। আশা করি আমরা অচিরেই এই মানুষের এই দুর্দশাটা লাঘব করতে পারবো।
অপেক্ষাকৃত অনেক কম বিদ্যুৎ থাকছে গ্রামাঞ্চলে। বাধাগ্রস্ত হচ্ছে সেচ ব্যবস্থা, বিপাকে গ্রামের মাছ ও মুরগি খামারিরা। দ্রুত অবস্থার উন্নতির দাবি ভুক্তভোগীদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। শ্রীপুরে জমি দখলে বাধা দেওয়ার হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন অন্তত ৩ জন। ভুক্তভোগী তাজউদ্দিনের দাবি, মাওনা চৌরাস্তায় পৈতৃক সূত্রে পাওয়া জমিতে বহুতল মার্কেট নির্মাণ করেছেন তিনি। মার্কেটের পেছনের জমিতে ভবনের কাজ করতে গেলে বাধা দেয় বেলাল সরকার ও তার লোকজন। গত 29 এপ্রিল রাতে জমিটিতে টিন দিয়ে সীমানা প্রাচীর তুলে দেয় তারা। বাধা দিতে গেলে তাজউদ্দিনের বড় ভাই ও তার ছেলের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বেলাল সহ 4 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের আসামি করে শ্রীপুর থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কি যে বাড়ি 15-20টা বাড়ি, রামদার লম্বা রামদার মানে গারাদা সমান বাড়ি। বড় ভাই রিয়াজউদ্দিন ডিলার তার অ্যাটাক করলো, আমার বাইস্তা শরীফরা অ্যাটাক করলো, মারধর করলো, প্রচণ্ডভাবে আঘাত করলো। তখনও তাদের সাথে 2টা মোবাইল ছিল, 2জনের মোবাইলই নিয়ে যায়। পকেটে হয়তো কিছু টাকা পয়সা ছিল সহ তারা নিয়ে যায়। আসামি ধরা হয়েছে। জি আসামি একজন ধরেছি আমরা, আর পলাতক আছে। রাজশাহী শহর জুড়ে একসময় ছিল বড় বড় জলাধার ও গাছ। তাপপ্রবাহে গাছের নিচে প্রাণী ও পাখিরা জুড়াতো প্রাণ, কিন্তু নগরায়নে এখন আর সেই অবস্থা নেই। তৃষ্ণা মেটাতে হাঁসফাঁস অবস্থা প্রাণীকুলে। এমন সময় রাজশাহীর রাস্তাঘাটের পশু পাখিদের জন্য এগিয়ে এসেছে একদল তরুণ। মাটির পাত্রে পানি দেওয়ার পরে এভাবেই ছুটে আসছে তৃষ্ণার্ত পশু পাখির দল। তীব্র গরমে মাঠে খালে পানি সংকট থাকায় বিভিন্ন জায়গায় পানির পাতিল বাঁধতে শুরু করেছেন বৈদ্যুতিক খুঁটির সঙ্গে কুকুর বিড়ালের জন্য ও বিভিন্ন গাছের ডালে পাখির জন্য পানির পাত্র স্থাপন করা হয়েছে। সেখানে পানি ঢেলে রাখা হচ্ছে। সেই সাথে স্থানীয়দের রেখে যাওয়া এসব পাত্র খালি হলে তাতে পানি দিয়ে পূর্ণ করার জন্য সচেতন করছে এই যুবকরা। রাজশাহী শহরের স্পেসিফিক কিছু জায়গাতে যেগুলোতে কুকুর বেশি থাকে অথবা পানি খাওয়ার মতো স্পট আছে, কুকুর এসে খাইতে পারবে, সেগুলো স্পটে আমরা পানির ব্যবস্থা করে দিচ্ছি। এই প্রচণ্ড গরমে আমরাই থাকতে পারছি না, ওরা কিভাবে থাকবে? এই জন্য আমরা আসলে তাদের পানি খাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছি। আয়োজকরা বলছেন নগরীতে আগের মতো জলাশয় নেই, সেই জন্য তাপদহে মানুষের মতো পশু পাখিরাও বিপর্যস্ত অবস্থায় রয়েছে। তাদের কথা ভেবেই এমন উদ্যোগ। আমরা কিছুদিন আগে পানির ব্যবস্থা করেছিলাম সবার জন্য, তো এ থেকে আমার মনে হলো যে শুধু পানি শুধু মানুষের জন্যই আমরা যদি করি তাহলে এটা আর কি খুব অল্প হয়ে যায়। যেসব জায়গায় পুকুর নাই বা ড্রেনের যে স্ল্যাবগুলো আছে সেগুলো দেওয়া আছে, তো সেগুলো জায়গায় আমরা পাত্রগুলো দিব। পশু পাখিদের জন্য এমন উদ্যোগের অংশ হতে পেরে সন্তুষ্ট অংশগ্রহণকারী তরুণরা। তাদের প্রত্যাশা নগরীর সবাই এভাবেই এগিয়ে আসবেন। ছোট ছোট জলাশয় সবই শুকিয়ে যাচ্ছে, সাথে আমাদের নিজেদেরও যখন পানি খেতে যায় তখন পানিও প্রচুর গরম। এখন পশু পাখিরা পানি খাবে কীভাবে? উদ্যোগটার সাথে আমরা থেকে অনেক ভালো লাগছে আমার, এবং হলো আমাদের যে টিম আছে সব টিম মেম্বার একসাথে মিলে একত্রে আমরা এই কাজটা করছি। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। এই ছিল সংবাদ। সারা দেশের এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।